আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে প্রথমে আসি বাংলাদেশের রাজনৈতিক সংবাদ নিয়ে। ব্রেকিং নিউজ। বাংলাদেশে চলছে কঠিন ষড়যন্ত্র। শেখ হাসিনাকে ফেরাতে চলছে গেরিলা বাহিনীকে প্রশিক্ষণ। নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ নেতা কর্মীদের গোপন বৈঠক ঘিরে গ্রেপ্তার 22 সেনা হেফাজতে এক মেজর বর্তমানে সেনা হেফাজতে আছেন। বিস্তারিত। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের 22 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ওই বৈঠক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা মেজর পদমর্যাদার একজন কর্মকর্তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার সেনা সদর প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় রাজধানীর বাটারা থানায় একটি মামলা করেছে পুলিশ। এতে বলা হয়েছে, গত জুলাই বসুন্ধরা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠক নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে 300 থেকে 400 জন অংশ নেন। তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন। বৈঠকে পরিকল্পনা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করেন। তারা সেখান থেকে এসব ষড়যন্ত্র করেছিলেন। ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি গোয়েন্দা বিভাগ ডিবি এই মামলার তদন্ত করেছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ আলেবুর রহমান আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, এই মামলার এখন পর্যন্ত 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এখন কারাগারে আছেন। এই মামলার তদন্ত সংশ্লিষ্ট ডিবি সূত্রে জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। তারা প্রিয় স্বদেশ, F71 গেরিলা, বঙ্গবন্ধু প্রজন্ম 71, শেখ হাসিনা সহ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। একটি গোয়েন্দা সংস্থা তদন্ত করতে জানতে পেরেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এই গোপন সভার আয়োজন করা হয়েছিল। এই গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে গত 12 জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় একটি বাসা থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করে ভাটারা থানায় পুলিশ। ওই দিন একই এলাকার একটি বাসা থেকে আওয়ামী লীগের নেত্রী শামীমা নাসরিনকে শম্পা গ্রেপ্তার করা হয়। তার স্বামী স্বাস্থ্য অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। দুজনকে গ্রেপ্তারের পর 13 জুলাই ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন একজন পুলিশ কর্মকর্তা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্রে জানায়, সোহেল রানা ও শম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হয়। তাদের এই থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বৈঠকের অংশে নেওয়া মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়। মেজর সাদিক নামের একজন আওয়ামী লীগের লোকজনকে প্রশিক্ষণ দিছে এমন সংবাদের বিষয়ে আজ সেনা দপ্তরে ব্রিফিংয়ের প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। জবাবে সেনা সদরের মিলিটারি অপারেশন ডাইরেক্টর স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মেজর সাদিকের বিষয়ে আমরা অবগত। তার বিষয়ে তদন্ত চলমান। তদন্ত শেষে এ বিষয়ে বলতে পারব। ওই ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশন পরিচালিত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ দৌলা বলেন, এরকম ঘটনা জানার পরে সেনাবাহিনীর হেফাজতে তিনি আছেন। তদন্ত চলমান। তদন্তে দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে পরিচালিত নিয়ম অনুযায়ী সেনাবাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলেছে, জিজ্ঞাসাবাদের বরগুনায় যুবলীগ নেতা সোহেল রানা এবং গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন বলেছেন, মেজর সাদিকের নির্দেশে দেশের বিভিন্ন স্থান থেকে তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য ভাটারা থানা এলাকায় বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকের 7 নম্বর রোডের কেবি কনভেনশন সেন্টারে 2য় তলা ভাড়া নেওয়া হয়। মেজর সাদিক সেদিন
সরকার উৎখাতের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। ওই কনভেনশন সেন্টারে ব্যবস্থাপক মুজাহিদকেও গ্রেপ্তার করা হয় বলে ডিবি সূত্রে জানিয়েছেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, তিনি পরিকল্পিতভাবে সারাদিন কনভেনশন হলের সব সিসি ক্যামেরা বন্ধ রেখেছিলেন। তাদের ভাষ্যমতে সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাকর্মী সহ সমাবেশ নাশকতার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় আরও অত্যন্ত 4টি প্রশিক্ষণ হয়েছিল, তবে সবগুলো প্রশিক্ষণ কেন্দ্রের ভিডিও ফুটেজ নষ্ট করে ফেলা হয়েছে। মামলার তদন্ত সম্পৃক্ত ডিবির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তথ্য প্রযুক্তি সহায়তা, গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততা, উপস্থিতি যাচাই করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য যাচাইয়ের জন্য গ্রেপ্তার অন্যদেরও রিমান্ডে এনে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে। গোপন এই ষড়যন্ত্রে যারা জড়িত ছিলেন সবাইকে গ্রেপ্তারের অভিযান চলছে। এই যদি হয় বাংলাদেশের পরিস্থিতি, একজন আর্মির মেজর তিনিও যদি বাংলাদেশের বিরুদ্ধে তিনি প্রশিক্ষণ দেন, অর্থাৎ পতিত সরকারকে আনার জন্য তিনি প্রশিক্ষণ দেন, তাহলে আর্মির ভিতর যে আরো আওয়ামী লীগ নেই আপনি কি করে বুঝবেন? এবং যারা এসব কার্যকলাপ করেছে তারা কিন্তু রাষ্ট্রদ্রোহিতার প্রমাণ দিয়েছে। কিভাবে দেখেন, এখন বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় নেই। তিনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই দেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছেন, কিন্তু যাওয়ার পর তাদের দোসররা এখনো থেমে নেই। এখনো ঢাকার বিভিন্ন অলিতে গলিতে অনেক আওয়ামী লীগ আছে। কিন্তু আমার কথা হলো এটা না, আমার কথা হলো একজন ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে যেখানে, সেখানে তাকে আবার ফিরিয়ে আনার কারণ কি? এতে এতে তো বোঝা যায় তাহলে তো জনগণের বিপক্ষে তারা কাজ করতেছে বা যাচ্ছে। জনগণের বিপক্ষে মানেই তো রাষ্ট্রের বিরোধিতা, রাষ্ট্রের বিরোধিতা মানেই তো রাষ্ট্রদ্রোহিতা। তাহলে এদেরকে এখনো ছেড়ে দেওয়া হচ্ছে, কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তার মানে কি? অর্থাৎ সরকারি আমলাদের ভিতরে এখনো অনেক লোক আছেন, বড় বড় পদে বসে আছেন, তারা চুপ এবং ঘাপটি মেরে আছেন। অর্থাৎ যে কোনো সুযোগ পেলেই সবল মারবে তারা, এটা 100% আপনারা কনফার্ম থাকতে পারেন। আরেকটি কথা, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই জায়গায় না থাকতেন তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় সরকার কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারত। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটা পাক্কা খেলোয়াড়, তাকে কিন্তু হালকাভাবে নিচ্ছে না, মোদি পর্যন্ত নিচ্ছে না, সেখানে তো বাংলাদেশের জনগণ তো স্বাভাবিক। এখন যদি এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আবার প্রত্যাবর্তন করে দেশে, তাহলে পরিস্থিতি কি হবে একটু বিশ্লেষণ করি আমরা খোলাসাভাবে। আমরা এখানে কারো পক্ষে বা বিপক্ষে কথা বলবো না, যেটা সত্যি এবং লীগের কথা সেটাই বলবো। তাহলে দেখেন, জামাত, বিএনপি এবং এনসিপি এই 3টি দলকে মোট কথা পিষিয়ে ফেলা হবে। স্টিল রোলার চালিয়ে তাদের উপর নির্যাতনের পর নির্যাতন জীবনে আর এই বাংলাদেশে অন্য কোনো দল আর সাহস পাবে না যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে। 1 নম্বরে প্রথম ধরা হবে বিএনপিকে, দ্বিতীয় ধরবে তোমার এনসিপিকে, তৃতীয় ধরবে জামাতকে। তারা এমন ভাবে ধরবে যে সারা জীবনের মতো এই দেশটা স্বৈরাচারে ভরে যাবে এবং নাশকতার সৃষ্টি হবে। একের পর এক হত্যা চলবে, হাজার হাজার লোক হত্যা হবে, গুম হবে, রাজহানি হবে, যেটা সত্যি কথা। কারণ কেননা জানেন কত লোক তার বিরোধিতা করেছে, এটা তো সে দেখেছে। এমনকি এই কিছুদিন আগেও শেখ হাসিনা বলছে, দেখো এই হোয়াটসঅ্যাপের গ্রুপে কে কে আজে বাজে কথা লেখছে তাদেরকে ধরো, তাদের নাম লিস্ট করো, তাদেরকে আমরা করাচিতে পাঠিয়ে দেব। তার মানে কি, তিনি কিন্তু এখনো নতজানু হননি। তার কথার মোটিভ ভীষণ কি বোঝায়, সে তার এখনো তেজ আছে কথার, আর তেজ বাংলাদেশে তার লোক আছে বিদায়ী আছে। কিন্তু আপা আপনি একটি ভুল করেছেন, চরম ভুল।
আপনি যদি এখানে মরেও যেতেন তাহলে কিন্তু আপনার দল এতটা পচে যেত না, কিন্তু আপনি পালিয়ে যে ইতিহাসের যে বিকৃত করেছেন, কলঙ্কিত হয়েছেন, আমার মনে হয় বাংলাদেশে আর আপনার আসাটা ঠিক হবে না। যদি আসেন তাহলে কনফার্ম আপনি ধরে নিতে পারেন যে আপনি আর কোথাও ফিরে যেতে পারবেন না। এটা 100%। কিভাবে? এটা একটা যুক্তি দিই, সহজ সরল যুক্তি দিই। এটি আমার কথা না, এটি এনসিপি, নাহিদ, সার্জিস আলম ও ওদের কথা। এখন আমি কি ওদের দল করি? না, ওদের দল করি না। ওরা যা বলছে, বিএনপিও এর সাথে আছে। দেখেন, তারা বলছে যদি শেখ হাসিনা আবার ফিরে আসে, এরকমের একটা হয়, মানে মেসাকার পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে বিএনপি আর এনসিপি আবার একাত্র হয়ে যাবে। একাত্র হয় এরা একাত্র হয় তো সারা বাংলাদেশ একত্রিত হওয়া। অতএব আপনাদের মানে দশা কাহিল করে ফেলবে, তুলো বুনো করে ছাড়বে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সহজ জিনিস ভাবতেন না, বিশ্ব মিডিয়া তার পক্ষে থাকে। অতএব আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন, সেই আছেন, ভালো আছেন। দ্বিতীয়বার যদি পরিকল্পনা করে এরকমের যদি করা হয়, তাহলে তার মৃত্যু তিনি নিজে ডেকে আনবেন। এতে বাংলাদেশের জনগণ বা কেউই দায়ী থাকিবে না, এটা 100%। আর তিনি যদি এরকমের ভাবতেনই বাংলাদেশের তাদের নেতাকর্মীর কথা, লক্ষ লক্ষ হাজার হাজার নেতাকর্মীর কথা, তাহলে তিনি কিন্তু পালিয়ে যেতেন না। তার পালিয়ে যাওয়া মানেই এই নেতাকর্মীর বাস দেওয়া সমান কথা। অতএব ভাই, যারা বোঝার বুঝে গেছেন, যারা বাস খাবেন তারা আন্দোলনে আসবেন, আর যারা নিরপেক্ষ থাকবেন তারা ভালো থাকবেন। অতএব আমি সবার প্রতি মঙ্গল কামনা করে আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। যদি আমার এই রাজনৈতিক ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।